মাঠে থাকবে 60,000 সেনা। সেপ্টেম্বরে 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ শুরু। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতের নির্দেশ। সব দলের কাছে পৌঁছেছে জুলাই সনদের খসড়া। 30 জুলাইয়ের মধ্যে দিতে হবে মতামত। 5 কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত। যে 4টি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার কথা বা আজকের আলোচ্য সূচিতে ছিল, সেগুলো হচ্ছে সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। সমন্বয়করা চাঁদাবাজিতে জড়ানোয় বেদনায় নীল। মির্জা ফখরুল ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে কোন দলে না জড়ানোর আহ্বান। জুলাই সনদ দেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করবে এনসিপি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আশা করছে জামায়াত। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের সহায়তা আসছে চীনা বিশেষজ্ঞ দল। মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যুতে প্রাণহানি বেড়ে 35। টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে নারী নিখোঁজ। একদিন পর তল্লাশিতে মেলেনি সন্ধান। কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ স্থানীয়দের। এবং আসামে 1 মাসে 3,500 মুসলিম উচ্ছেদ। ঘুরিয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি। ভারতে অনুপ্রবেশকারী দাবি বিজেপি। দেখছিলেন শিরোনাম। সংবাদ রাতের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে 60,000 সেনা। সেপ্টেম্বরে শুরু হবে 1.5 লাখ পুলিশ সদস্যের নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনীর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভায় এর সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভা। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে শুরু হবে 1.5 লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। এ নিয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাসে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গুজব প্রতিরোধেও চলছে কাজ। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে সহিংসতায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সব রাজনৈতিক দলের কাছে পৌঁছেছে জাতীয় সনদের খসড়া। 30 জুলাই দুপুর 12টার মধ্যে খসড়ার বিষয়ে দিতে হবে মতামত, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 5 কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এ সময় 4 ভাগে 3 ভাগ রাজনৈতিক দল সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশনের নিয়োগ কমিটি গঠনে একমত হলেও ঐকমত্যে পৌঁছেনি কিছু বিষয়। সাদ আহমেদের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল নিয়োগ এবং নারীর প্রতিনিধিত্ব। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে 30 জুলাই দুপুর 12টার মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। আমরা আন্তরিকভাবে অনুরোধ করেছি রাজনৈতিক দলগুলোকে যেন তারা এই বিষয়ে আজকে রাতে প্রয়োজনীয় নীতি নির্ধারকদের সাথে কথাবার্তা বলে
কতটুকু ছাড়, কতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করার জায়গা তারা আসতে পারেন, তারা যেন সেই চেষ্টা করেন। আলোচনার শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশনের দেওয়া প্রস্তাব নির্বাহী ক্ষমতাকে অতিরিক্ত দুর্বল করবে উল্লেখ করে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। প্রত্যাশা অনেক, আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে, যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। আরপিএসসি নিয়োগ দল নিরপেক্ষ করার প্রস্তাব করে জাতীয় নাগরিক পার্টি। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে অন্তর্ভুক্ত করা হলে রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠানটির পরিবর্তন করতে পারবে না বলেও জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সরকারি কর্ম কমিশন পিএসসি তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা যেন দলনিরপেক্ষ হয়, সেটা যেন সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে হয়, সেই প্রস্তাবটাই আমরা করেছি। অন্যদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। 4 ভাগের 3 ভাগ দল দুদককে সাংবিধানিক রূপ দিতে একমত বলেও জানান তিনি। নির্বাচনে প্রথম এজেন্ডায় থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রায় 3/4 পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছে। আর বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হওয়ার পক্ষে তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আজকের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যাপারে তাদের সম্মতি এবং তাদের মতামত ইতিবাচকভাবে তারা ব্যক্ত করেছেন। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া তুলে দিতে দ্রুত সময়ে ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানায় ঐক্যমত্য কমিশন। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবার ব্যবস্থা করব। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোন্দলে জড়ানোয় পুনর্বাসনের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। এদিকে দ্রুত নির্বাচন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে, এই তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ নাকচ করেন বিএনপি মহাসচিব। এখনো শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার ময়মনসিংহে পথসভায় নাহিদ এসব কথা বলেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যছবি তারা জানাচ্ছেন আপন অপু। বৃষ্টি উপেক্ষা করেই সোমবার ময়মনসিংহে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরে পৌঁছে খোঁজ খবর নেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের। পরে বেলা 5টার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা করে টাউন হল মাঠে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।
এ সময় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজির জন্য দুঃখ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তেলবাজ ও সেলফিবাজ নেতাদের এনসিপিতে প্রয়োজন নেই। দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে, প্রশাসনে ছবি বাণিজ্য করে, এদেরকে প্রতিহত করবেন। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন, এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এ সময় জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা চলবে না বলে হুঁশিয়ারিও দেন নাহিদ। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে, ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে, এবং সেটা 5ই আগস্টের মধ্যে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। বিগত সময়ে ময়মনসিংহ জেলা বিভিন্ন খাতে বঞ্চিত ও ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে এই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এর আগে সকালে জামালপুরে পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে অবাধ, সুষ্ঠু, ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সময় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় এ নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের শুল্ক সমস্যা কিভাবে সমাধান করা যায় বৈঠকে এ নিয়ে আশ্বাস দেন কোরিয়ান রাষ্ট্রদূত। দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক, উন্নয়নশীল, সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি, একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি হয়েছে। আগামীকাল হবে আসামি পক্ষের শুনানি। সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর তার সহযোদ্ধাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ। মূল ঘটনা আড়াল করে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ, যে নির্মম হত্যাকাণ্ড মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই আন্দোলনের। পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে জীবন উৎসর্গ করে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার। এদিন সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এজলাসে তাদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। মঙ্গলবার অনুষ্ঠিত হবে আসামি পক্ষের শুনানি। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল। এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন, তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি। তখন সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে। আর আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7
এদিকে লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে 5 জনকে হত্যার ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে গুলশানের সাবেক এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রিমান্ডে নতুন নতুন তথ্য আসছে বলে জানিয়েছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এই ঘটনার পেছনে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তা উদ্ঘাটনেরও চেষ্টা চলছে। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে পুলিশ। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। এদের মধ্যে 4 জনকে 7 দিনের রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডের প্রথম দিনই নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তবে তদন্তের স্বার্থে সে সম্পর্কে কথা বলেননি তিনি। যেহেতু তদন্ত পর্যায়ে আছে, এই বিষয়গুলো এত ডিসক্লোজ করে বলা যাবে না। তবে আমরা তাদেরকে ওইভাবে না দেখিয়ে আমরা দেখছি তারা অপরাধী। তো একজন অপরাধীকে কিভাবে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচারে পাঠানো যায়, এটাই আমাদের মুখ্য কাজ। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। তার হিস্ট্রি নিয়ে গুরুত্ব দিচ্ছি, যেগুলো বিভিন্ন নিউজে এসেছে ওগুলো আমরা এখন ওগুলোর উপর জিজ্ঞাসাবাদ করবো তারা। আর মূল বিষয় আমাদের এই মামলায় যে রিকভার বিষয়, টাকা পয়সা, চাঁদার টাকা রিকভারটা করা যায় কিনা, এসব বিষয় আমরা সব নিয়ে, তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, কোনো গডফাদার আছে কিনা, এসব সার্বিক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। গ্রেপ্তারের সময় ছাত্র নেতা রিয়াদ পুলিশের সাথে খারাপ ব্যবহার সহ পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, চাঁদাবাজ যত শক্তিশালী হোক কিংবা যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা জানান, নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। চাঁদাবাজির অবশ্যই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করেছে সরকার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতে আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45 জন প্রধান শিক্ষকের বিদ্যমান 11তম থেকে 10ম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 65,502 জন প্রধান শিক্ষকের বেতন 10ম গ্রেডে উন্নীতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় রোববার রাতে মারা গেছেন সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থী। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি থাকা 3 জনের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। আর সাধারণ বেডে থাকা 3 রোগীর অবস্থা উন্নতি হওয়ায় যে কোনো সময় ছাড়পত্র দেওয়া হবে তাদের। হাসান মাহমুদের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর তালিকায় যোগ হলো আরও এক শিক্ষার্থী। রোববার দিবাগত রাত 2টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী সাহিল ফারাবি আয়ান। শরীরের 40% পুড়ে গিয়েছিল তার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু হয়েছে 34 জনের। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে 18 জনের। সোমবার দুপুরের সংবাদ সম্মেলনে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন, আইসিইউতে থাকা 3 জনের অবস্থা এখনো অপরিবর্তিত। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই।
মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা দেশ ছাড়লেও তাদের পরামর্শই চলবে চিকিৎসা কার্যক্রম। 3 জনের অবস্থা উন্নতি হওয়ায় যে কোনো সময় ছুটি দেওয়া হতে পারে তাদের। ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আরেকটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। মাইলস্টোনের ঘটনা তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তা করতে ঢাকায় আসছে চীনের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমান বাহিনীর এয়ার কমোডোর মিজানুর রহমান। এদিকে কম দগ্ধ শিশুদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসায় মেডিকেল ক্যাম্প বসেছে বিমান বাহিনী। আর মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং চালু করতে মাইলস্টোন কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। 2 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 8ম দিনেও ঘটনাস্থল দেখতে আশপাশ ও দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। যুদ্ধবিমান আশ্রে পড়া স্থান ও ভবনের ক্ষতচিহ্ন দেখে নিদারুণ এই দুর্ঘটনায় মর্মাহত আগতরা। আর যেন এমন দুর্ঘটনা না ঘটে এমন ব্যবস্থা চান তারা। আমার চোখ দিয়ে পানি বাড়ায় এমনি বাচ্চাগুলোর কথা মনে হলে। আমার 2টা নাতি আছে ছোট। বিমানটা যদি মাঠে পড়তো তত বাচ্চাগুলো মারা যেত না। শব্দ হয়, আমরা বসে পড়ি, কান ধরে বসে পড়ার পরে দেখি কি 3 ক্লাসে আগুন চলতেছে অনেক। সোমবার সকাল থেকে 7 দিনের অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী 5% কম দগ্ধ হয়েছে তাদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসা দিচ্ছে বাহিনীটি। আমরা বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে 7 দিনের একটা মেডিকেল কার্যক্রম, মেডিকেল ক্যাম্পেইন মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে পরিচালনা করব। আজকে থেকে এটা শুরু হলো। এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী 2 আগস্ট পর্যন্ত। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলন করে বিমান বাহিনী। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তা দিতে চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে জানান এয়ার কমোডোর মিজানুর রহমান। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্তেই উঠে আসবে দুর্ঘটনার প্রকৃত কারণ। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। দুর্ঘটনায় হতাহতদের যতদিন প্রয়োজন ততদিন বিমান বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান এই কর্মকর্তা। আকস্মিকতা ও ভয়াবহতা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে এক নারী সেলসম্যান নিখোঁজ রয়েছেন। রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে। একদিন পার হলেও এখনো উদ্ধার হয়নি ওই নারী। স্থানীয় ও নিহতের স্বজনদের দাবি, প্রশাসনের গাফিলতিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নজরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজান আফরোজ টুম্পা। রোববার রাত 9:30 হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনে কাজে এসেছিলেন একটি কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত তাসনিম সিদ্দিকী জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত 1:30 পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে সোমবার সকাল 8:30 থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়। অভিযানে যোগ দেয় সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন। স্থানীয়রা বলছেন, ম্যানহোলটি দীর্ঘদিন ঢাকনাবিহীন থাকলেও এটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতাল, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা বলে তাদের দাবি। ও এখানে আসছিল ইম্পেরিয়াল হসপিটালে, হোসেন মার্কেটের ওই হসপিটালে ডক্টর ভিজিট করতে। তো ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা।
কিন্তু যেটা হয়েছে এটা অবশ্যই আমি মনে করি সিটি কর্পোরেশন অথবা এই হসপিটাল কর্তৃপক্ষ এর দায়ভার নিতে হবে। নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তাসনিমের স্বজনরা। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন তারা। অনেকেই তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, তো এক পর্যায়ে আমরা ওখানে সামনে একটা স্ল্যাব অনেকের সহায়তা সরাই আমরা এখান থেকে উঠানোর চেষ্টা করি, কিন্তু তাকে পাই নাই। তো স্রোতের ভিতরে একটা মানুষ পড়ে গেলে থাকারও তো কোনো সিস্টেম না, আর বৃষ্টি হইলে দেখাও যায় না এই স্রোতের ওখানে। কিছুদিন আগেও একটা লোক মহিলা এখানে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় এটি পানিতে ভরপুর হয়ে গেছে। সিটি কর্পোরেশনের সহায়তায় ড্রেনের ঢাকনা পর্যায়ক্রমে উঠিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা। আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে, তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আমরা শেষ পর্যন্ত দেখে থাকি। নিহত তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুরে 10 নং সেক্টরে থাকতেন। তিনি ঔষধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিং এর সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।